পাচার হওয়া অর্থ উদ্ধারে কানাডার সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা। তিন মাসের মধ্যে জিনিসপত্রের দাম কমে আসবে, জানালেন অর্থ উপদেষ্টা। এবং নির্বাচিত সরকারের মাধ্যমে সকল সংস্কার সম্ভব, মন্তব্য খন্দকার মোশাররফের। আসসালামু আলাইকুম। বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি কনুজ শিকদার। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশ থেকে কানাডায় পাচার হওয়া অর্থ উদ্ধারে দেশটির সহায়তা চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে নিযুক্ত কানাডার হাই কমিশনার অজিত সিং তার সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি এই সহায়তা চান। বলেন, আওয়ামী লীগ এবং এর সঙ্গে জড়িতরা জনগণের টাকা চুরি করে কানাডার বেগমপাড়ায় সম্পদ কিনেছে। এই সম্পদ উদ্ধারে কানাডার সরকারের সহায়তা দরকার। এ সময় হাইকমিশনার ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টাকে স্বাগত জানান এবং চুরি হওয়া অর্থ ফিরিয়ে আনার উদ্যোগকে সমর্থন করার আশ্বাস দেন। বৈঠকে প্রধান উপদেষ্টার এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ উপস্থিত ছিলেন। ৩ মাসের মধ্যে মূল্যস্ফীতি বা জিনিসপত্রের দাম কমে আসবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। সে লক্ষ্যে সরকার কাজ করছে বলেও জানান তিনি। দুপুরে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। বলেন, নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ পর্যাপ্ত রয়েছে, তাই কোনো সংকটের আশঙ্কা নেই। উপদেষ্টা আরও বলেন, ব্যাংকগুলোতে লুটপাট হয়েছে। 60টি ব্যাংকের মধ্যে মাত্র 12টি ভালোভাবে চলছে। সেই সংকট কাটিয়ে অর্থনীতি ঘুরে দাঁড়াতে শুরু করেছে বলেও জানান তিনি। মার্চে সংশোধিত বাজেটে ভ্যাট পর্যালোচনা করা হবে বলেও জানান তিনি। এ সময় ফল আমদানিকারকদের দাবি অনুযায়ী ফলের বাড়তি শুল্ক প্রত্যাহার করা হবে না বলেও জানান অর্থ উপদেষ্টা। আমাদের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল রোজার সময় আমাদের ক্রাইসিস, সেটা রোজার সময় কিন্তু আমরা মেজর একটা কথা হলো অ্যাকশন, সেটা কিন্তু ফলটা এপ্রিল মের দিকে যাবো। আমরা আজকে ডিসিশন নিচ্ছি এপ্রিল পর্যন্ত, ফেব্রুয়ারি মার্চ এপ্রিল পর্যন্ত কোনো জিনিসের পণ্য আমরা এসে দেবো না। এই জন্য তো আজকে চাল, ডাল, সার এবং অত্যাবশ্যক কতগুলো জিনিসপত্র আমরা বলে দিতেছি এবং ডেইলি কিন্তু দেওয়া হচ্ছে। এবং এটা নিয়ে ফরেন এক্সচেঞ্জ কী করবে, প্রাইভেট ব্যাংকের সাথে আমি বসেছি, তারা বলছে এখন থেকে আমাদেরকে হেল্প করবে। এটা শুধু আর সরকারি ব্যাংক না, অন্য তারাও দিল হেল্প আস। আমরা দেখব যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিলে এটা যেগুলো অ্যাকশনটা নেব, তখন আপনার কিছুটা হয়তো ইম্প্যাক্টটা আসবে। সেটা সেন্ট্রাল ব্যাংকের থেকেও একটা ইস্যু আসছে যে আমরা হয়তো কিছুটা আমরা মডারেটিং, আমরা জুন মাসে গেলে হয়তো আমরা আইডিয়াল সিচুয়েশন যদি 6-7 মাসে যেতে পারি, এটা বেটার হয় আমাদের জন্য। দুর্নীতির কারণে বেশি অর্থ বরাদ্দ দিয়েও সামাজিক নিরাপত্তা কর্মসূচি কাজে আসছে না বলে মন্তব্য করেছেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। এ সময় দুর্নীতি প্রতিরোধের সংশ্লিষ্ট সবাইকে কঠোর তদারকির তাগিদও দেন তিনি। সকালে রাজধানীর একটি হোটেলে বিশ্ব ব্যাংক আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। দেশ থেকে দারিদ্র্য দূর করতে কেবল অর্থ সহায়তা নয়, বরং পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে প্রশিক্ষণ দিয়ে দক্ষ জনশক্তিতে রূপান্তরের তাগিদ দেন অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা। জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন বুধবার জমা দেওয়া হবে বলে জানিয়েছেন কমিশন প্রধান আব্দুল মুঈদ চৌধুরী। এদিন দুপুর 12:30টায় প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেওয়া হবে। আজ সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রতিবেদনে শতাধিক সুপারিশ থাকছে এবং সেগুলো বাস্তবায়ন সম্ভব। আমাদের রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল গত মাসে, কিন্তু আমরা আমাদের কাজের কারণে করতে পারি নাই, কারণ আমরা মাঠে গিয়েছি, লোকের সঙ্গে কথা বলেছি। আপনারা এটা জানেন, এগুলো তো আমরা এর আগেও বলেছি। বিভিন্ন জায়গায় জেলাতে, উপজেলাতে আমরা গিয়ে কথা বলেছি। অনেক লোকের অনলাইনে আমরা অপিনিয়ন নিয়েছি। সেগুলোর ভিত্তিতে আমাদের রিপোর্ট আজকে আমরা চূড়ান্ত করে স্বাক্ষর করব। কালকে দুপুরে 12:30টায় আমরা মাননীয় প্রধান উপদেষ্টার অফিসে যাব এবং তাকে হস্তান্তর করব। আমরা আর আইনের যে আইন কমিশন, তারাও কমপ্লিট করে ফেলেছেন। এই দুটো রিপোর্ট আমরা কালকে দেব।
আর এর বাইরে এখন বলার কিছু নাই। না, মোটা দাগে কিছুই বলার নেই। সুপারিশে কি কি থাকছে এটা কালকে আমরা জমা দেওয়ার পরে মাননীয় প্রধান উপদেষ্টার অফিস থেকে সবসময় এর আগে যেটা করা হয়েছে কালকে রাত্রেই এটা অনলাইনে চলে যাবে। 100টার বেশি সুপারিশ। বেসরকারি পাঠাগার ঘিরে গত 15 বছরে ব্যাপক দুর্নীতি হয়েছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। দুপুরে জাতীয় জাদুঘরে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে আয়োজিত প্রেস কনফারেন্সে তিনি এই মন্তব্য করেন। বলেন, বাস্তবে লাইব্রেরি না থাকলে প্রতি বছর লাখ লাখ টাকা লুটপাট করা হয়েছে। তদন্ত শেষ হলে বেসরকারি লাইব্রেরির নামে লুটপাট করার অর্থের তথ্য প্রকাশ করা হবে বলেও জানান তিনি। দেশে এখন সচল পাঠাগার আছে প্রায় 600 উল্লেখ করে উপদেষ্টা বলেন, আগামী অর্থ বছরের আগেই সঠিক পাঠাগারের তালিকা প্রকাশ করা হবে। ই বুক ও ই লাইব্রেরির জন্য কাজ চলছে উল্লেখ করে তিনি আরও বলেন, ই লাইব্রেরি হলে জ্ঞান ভাগাভাগি করাটা সহজ হবে। আমাদের সরকারি পাঠাগারের বাইরে যে বেসরকারি পাঠাগারগুলো আছে, মহল্লা ভিত্তিক, পাড়া ভিত্তিক, রাইট, এই পাঠাগারগুলোকে কেন্দ্র করে ব্যাপক হারে দুর্নীতি হয়েছে গত 15 বছরে। এবং এমন অনেক জায়গাও আমরা তদন্ত করে পেয়েছি যে লাইব্রেরি বলতে কিছু এক্সিস্ট করে না, কিন্তু সে 7 লাখ টাকা 8 লাখ টাকা অনুদান পেয়েছে। এটা আসলে মন্ত্রী বা সংসদ সদস্য তাদের কাছের লোকজনকে দিয়েছেন। আমাদের কাছে প্রাথমিক যেই সার্ভেটা এসছে সেখানে দেখা গেছে অ্যাক্টিভ পাঠাগার আসলে 500 থেকে 600, প্রপার সেন্সে অ্যাক্টিভ পাঠাগার। কিন্তু আমরা সেটাকেও এখনই বিশ্বাস করতে চাচ্ছি না। আমরা চাই এটা আরও সার্ভে হোক, আরও তদন্ত করা হোক। করে আমরা আমাদের পরিকল্পনা হচ্ছে আগামী অর্থ বছরের আগে পাঠাগারের সংখ্যা ভুয়া পাঠাগার বাদ দিয়ে অ্যাকচুয়াল পাঠাগারগুলো রেখে কমিয়ে আনা। এবং কমিয়ে আনার সুবিধা যেটা হবে, আমাদের যে টাকাটা আছে সেই টাকাটা আমরা আরেকটু বাড়াবো আগামী অর্থ বছরে। ফলে জেনুইন যারা পাঠাগার, যারা কাজ করছে, তাদের কাছে প্রতি বছর আমরা অনেক মোটামুটি একটা ভালো অঙ্কের টাকা পৌঁছে দিতে পারবো। এবং এটা আমরা বিশ্বাস করি আগামী অর্থ বছর থেকে। বর্তমান সরকারের সংস্কার কার্যক্রমকে বিএনপি স্বাগত জানায়। তবে নির্বাচিত সরকারের মাধ্যমে সকল সংস্কার সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। সকালে রাজধানীর গুলশানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন। সহকর্মী হৃদয় খানকে সঙ্গে নিয়ে সায়ন সাব্বিরের রিপোর্ট। মঙ্গলবার সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। সম্মেলনে স্বাস্থ্য খাত নিয়ে বিএনপির সংস্কার প্রস্তাব তুলে ধরেন তিনি। এ সময় পতিত সরকার স্বাস্থ্য খাতে দলীয়করণ করে গেছে উল্লেখ করে স্বাস্থ্য খাত পরিবর্তন করতে হলে স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। স্বাস্থ্য খাতটা এরকম অবস্থা যে এটাকে একটা পরিবর্তন করতে হলে সেই রকমের একটা পরিকল্পনা গ্রহণ করতে হবে এবং দীর্ঘমেয়াদী মধ্যমেয়াদী পরিকল্পনা নিয়ে কিন্তু এই ক্ষেত্রকে অগ্রসর করতে হবে। এখন যে চিকিৎসক এখন নিয়োজিত আছে, ইচ্ছা করলেই তো সরকার কালকে এটা বৃদ্ধি করে ফেলতে পারবে না। প্রত্যেক সংস্কারের বিষয় সরকারকে রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে জনবান্ধব প্রস্তাব গ্রহণের আহ্বান জানিয়ে মোশাররফ বলেন, বিএনপি ক্ষমতায় এলে যুক্তরাজ্যের আলোকে বিনামূল্যে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে। আমাদেরটা আমরা ঘোষণা করলাম এবং এটাও আমরা আশা করি যে সরকার প্রত্যেকটা সংস্কারের ব্যাপারে এদেশের বিভিন্ন দলের সাথে এবং গোষ্ঠীর সাথে আলাপ আলোচনা করে জনগণ যে সুপারিশগুলো সমর্থন করবে সেই সুপারিশগুলো এই সরকার গ্রহণ করবে এবং জনগণের স্বার্থে তারা নিবেদিত থাকবে। বিএনপি ক্ষমতায় গেলে সবার জন্য স্বাস্থ্য নীতির ভিত্তিতে সবার জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার নিশ্চিত করবে বলেও জানিয়েছেন ডক্টর মোশাররফ হোসেন। পক্ষ থেকে আমরা জনগণের কাছে সায়ন সাব্বির, বিজয় টিভি, ঢাকা। বাস্তবায়নের জন্য আমরা আমাদের চেষ্টা চালাবো। গণহত্যায় অভিযুক্ত আওয়ামী লীগের বাংলাদেশের রাজনীতি করার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। সকালে রাজধানীর পুরনো পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।
এ সময় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আগামীকাল দেশের ৬৪ জেলায় একযোগে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেয়া ও বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দেন ভিপি নূর। ৬ মাস পেরিয়ে গেলেও গণহত্যায় অভিযুক্ত দল আওয়ামী লীগ নিষিদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে সরকার ব্যর্থ হয়েছে উল্লেখ করে অবিলম্বে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি জানান তিনি। উপদেষ্টা পরিষদের পুনর্গঠন প্রয়োজন এবং সরকার যে শুরুতে ভুল করেছে, গণ অভ্যুত্থানের অংশীজন এবং রাজনৈতিক প্রতিনিধিত্ব সরকারে না রেখে আমরা সরকারকে অনুরোধ করব মেজর পলিটিক্যাল পার্টিগুলোর সাথে আলাপ করে অতি দ্রুত সময়ের মধ্যে এই সরকারের কার্যক্রমকে বেগবান করার জন্য, কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য অনতিবিলম্বে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করা হোক। এই উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করে এই গণ অভ্যুত্থানে গণহত্যাকারী রাজনৈতিক দল আওয়ামী লীগকে বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করে এবং এই গত ১.৫ দশকে যারা দেশের টাকা বাইরে পাচার করেছে, দেশের সম্পদ লুট করেছে, লুটপাটের মহোৎসবে জড়িত ছিল, তাদেরকেও বিচার করতে হবে। এবার জেলা সংবাদ। আগামীকাল আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হচ্ছে ৫৮তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। দুপুর ১২টায় আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। মোনাজাত পরিচালনা করবেন মাওলানা জোবায়ের। এদিকে আখেরি মোনাজাত উপলক্ষে ইজতেমা ময়দানের আশেপাশে যান চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। মহানগর পুলিশের পক্ষ থেকেও নিরাপত্তার জন্য বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। আখেরি মোনাজাত উপলক্ষে ভোর থেকে মোনাজাত শেষ না হওয়া পর্যন্ত টঙ্গীর ইজতেমা ময়দানের আশপাশের মহাসড়কে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে। দুপুরে ইজতেমা ময়দানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ডক্টর নাজমুল করিম খান। ৮ দিনের বিরতি দিয়ে আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে মাওলানা সাদ কান্ধলভি অনুসারীদের ইজতেমা, যা ১৬ ফেব্রুয়ারি শেষ হবে। সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই পক্ষের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। সকালে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের বিশুতারা গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন বিশুতারা গ্রামের আজাদ মিয়া ও আমানত মিয়া। নিহতের পরিবার ও পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ভিটেবাড়ি নিয়ে চাচা আজাদ মিয়ার সঙ্গে ভাতিজা ইনসান মিয়ার বিরোধ চলে আসছিল। এর জেরে সকালে আজাদ মিয়া তার দোকান খোলার সময় ইনসান ও তার লোকজন তাকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এর প্রতিশোধ নিতে আজাদ মিয়ার পক্ষের লোকজন ইনসান মিয়ার বাড়িতে হামলা চালায়। এ সময় আমানত মিয়া বল্লমের আঘাতে মারা যায়। এ ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ। পরিবারের বাধার মুখে কবর থেকে উত্তোলন করা যায়নি বৈষম্য বিরোধী আন্দোলনে সাভারের প্রথম শহীদ এমআইএসটি এর শিক্ষার্থী শাইখ আসহাবুল ইয়ামিনের মরদেহ। দুপুরে আদালতের নির্দেশে মরদেহ উত্তোলনের জন্য সাভারের ব্যাংক টাউন কবরস্থানে যান ম্যাজিস্ট্রেট ও মামলা তদন্তকারী কর্মকর্তা সহ ফরেনসিক বিশেষজ্ঞরা। এ সময় পরিবারের তীব্র আপত্তির মুখে কবর থেকে ইয়ামিনের মরদেহ উত্তোলনের কার্যক্রম স্থগিতের নির্দেশ দেন ঢাকা জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী হাসান। গত বছরের ১৮ জুলাই ঢাকা আরিচা মহাসড়কের সাভারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত হন ঢাকার মিরপুরের মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থী শাইখ আসহাবুল ইয়ামিন। যাচ্ছি খেলার সংবাদে। সাম্প্রতিক সময়ে নানা আলোচনা ও বিতর্কে জড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিশেষ করে চলমান বিপিএলে একাধিক ম্যাচে গুঞ্জন উঠেছে স্পট ফিক্সিং নিয়ে, জানিয়ে বেশ নড়েচড়েই বসেছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। বিপিএলে ফিক্সিং নিয়ে তদন্ত করার জন্য কাজ করছে বিসিবির দুর্নীতি বিরোধী ইউনিট, আর তাদের সহযোগী হিসেবে এক স্বাধীন তদন্ত কমিটি গঠন করেছে বিসিবি। বিসিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কমিটি গঠনের কথা নিশ্চিত করা হয়েছে। বিসিবির ৩ সদস্যের এই কমিটির আহ্বায়ক হিসেবে আছেন আপিল বিভাগের সাবেক বিচারপতি মির্জা হোসেন হায়দার। কমিটির অন্য 2 সদস্য হলেন সাবেক ক্রিকেটার শাকিল কাশেম এবং আন্তর্জাতিক আইনজীবী ডক্টর খালেদ এইচ চৌধুরী। শীতকালীন দলবদলের শেষ দিনে পোর্তো থেকে নিকো গঞ্জালেজকে দলে ভিড়িয়েছে ম্যানচেস্টার সিটি।
4 বছরের চুক্তিতে তাকে দলে নিয়েছেন কোচ পেপ গার্দিওলা। নিকোকে দলে নিতে সিটি খরচ করেছে প্রায় 6 কোটি ইউরো। সিটির হয়ে ডিফেন্সিভ মিডফিল্ড ও সেন্টার মিডফিল্ডে খেলবেন 23 বছর বয়সী এই মিডফিল্ডার। এর আগে গেল সেপ্টেম্বরে রদ্রি হার্নান্দেজের অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট ছিঁড়ে গেলে পুরো মৌসুমের জন্য ছিটকে যান দল থেকে। মূলত তার অভাব পূরণ করতেই আরেক স্প্যানিশ মিডফিল্ডারকে দলে নিয়েছেন সিটিজেনরা। সাবেক বার্সা তারকা নিকো গঞ্জালেজ রদ্রির অভাব কতটা পূরণ করতে পারবে সেটাই এখন দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব। বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। পাচার হওয়া অর্থ উদ্ধারে কানাডার সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা। তিন মাসের মধ্যে জিনিসপত্রের দাম কমে আসবে জানালেন অর্থ উপদেষ্টা। এবং নির্বাচিত সরকারের মাধ্যমে সকল সংস্কার সম্ভব মন্তব্য খন্দকার মোশাররফের। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি কনুজ শিকদার আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijaytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijaytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।